মধুমিতা পাশ ফিরে তাকায়, চোখে কালো একটা সানগ্লাস পরা, মুখে চাপ দাড়ি, চুলগুলো কিছুটা বড় বড়। একটা নীল কোট পরিহিত যুবক দাঁড়িয়ে আছে পাশে। আগে কখনো এই ছেলেকে দেখেছে বলে মনে পড়ছে না, তবে কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে। রাফসান বলল, হাই, আমি রাফসান, এই বইয়ের দোকানটা আমার, আর এরা আমার কর্মচারী। মধুমিতা বলল, ওহ আই সি। রাফসান বলল, বইপ্রেমী মনে হচ্ছে, তাহলে এই বইটা ট্রাই করতে পারেন। মধুমিতা বলল, ধন্যবাদ। রাফসান বলল, মিস মধুমিতা, নামটা সুন্দর। মধুমিতা বলল, আপনি আমার নাম জানলেন কি করে? রাফসান বলল, আমার আশেপাশে সবার খুঁটিনাটি তথ্য আমার কাছে থাকে, আর আপনি তো স্পেশাল। রাফসান আবারও বলল, ডোন্ট টেক ইট সিরিয়াসলি, ফান করলাম। এই যে একটু আগে কেশ মেমোর ওখানে নাম লিখলেন, সেখান থেকেই দেখলাম। মধুমিতা বলল, ও আমি তবে আসি। রাফসান বলল, আমার বাইক আছে, চাইলে বাসার সামনে ড্রপ করে দিতে পারি। মধুমিতা বলল, নো থ্যাঙ্কস, আমার ফ্রেন্ডসরা আছে, আমি যেতে পারবো। মধুমিতা সেখান থেকে চট করে জলদি কেটে পড়ে। লোকটা অদ্ভুত। এদিকে মধুমিতা যাওয়ার দিকে রাফসান এক দৃষ্টিতে তাকিয়ে আছে, ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি। রাফসান বলল, হটস টাইম ফর রিভেঞ্জ বেবি, আমার যেটা চাই আমি ঠিক পেয়ে যাই, নয়তো আদায় করে নেই। রুদ্রর এক হাতে 3টা শপিং ব্যাগ, আরেক হাতে 4টা। বেচারা আর হাঁটতে পারছে না। মিসমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট জুস খাচ্ছে। মধুমিতা দূর থেকে ওদের দেখে কাছে এলো, দেখে রুদ্র বেচারা ঘেমে শেষ, চোখে পানি টলটল করছে, মনে হয় ফকির বানিয়ে দিয়েছে ওকে। মধুমিতা বলল, কি রে, এসব কি? মিসমি বলল, ওই একটু শপিং করলাম আর কি, বললাম কেনাকাটা করতে ইচ্ছা হচ্ছে। রুদ্র বলল, করো, বিল আমি দিব, তাই আর কি। মধুমিতা বলল, বই কিনতে এসে কি কি কিনলি? মিসমি বলল, বেশি কিছু না, 2টা 3 পিস, একটা শাড়ি, 3 ডজন চুড়ি, 1 বক্স মেকআপ কিট, 2টা টায়রা, 2 জোড়া জুতো, ও আর সাথে হালিমও নিলাম, তোর তো পছন্দ, হোস্টেলে গিয়ে খাবো, আর আমি তো হাবিজাবি খেয়েইছি। মধুমিতা বলল, আর বই? মিসমি বলল, বই তো কেনা এখনো বাকি। আচ্ছা আজ থাক, আরেকদিন বই কিনবো। রুদ্র আরেকদিন আসবে আমার সাথে। রুদ্র কান্না কান্না ভাব নিয়ে বলে, হিয়ে মানে শরীরটা খারাপ লাগছে, কাল হয়তো পারবো না। মিসমি বলল, কালকের কথা কখন বললাম? 1 সপ্তাহ পর ভার্সিটি বন্ধ, তখন না হয়। মধুমিতা বলল, থামতো, আচ্ছা ভাইয়া চলেন, আর কিছু কিনতে হবে না। সারা রাস্তা আর রুদ্র একটা কথাও বলেনি, অথচ আসার সময় সে কি গল্প। মিসমিও বুঝেছে ডোজটা বেশি হয়ে গেছে, এত নিতে পারবে না ও। হোস্টেলের সামনে আসতেই মধুমিতা আগেভাগে গাড়ি থেকে নেমে চলে যায়। মিসমি নামতে গিয়েও থেমে যায়। রুদ্র বলল, কিছু বলবে? মিসমি বলল, আজ একটু পরীক্ষা করে নিলাম, আপনার ধৈর্য কেমন, সারা জীবন পারবেন নাকি? রুদ্র বলল, মানে? মিসমি বলল, সব কথা বলতে হয় না, কিছু বুঝে নিতে হয়। মিসমি গাড়ি থেকে নেমে চলে গেল। রুদ্র এক পলকে তাকিয়ে আছে তার দিকে। তবে কি রুদ্র যা ভাবছে মেয়েটা তাই বুঝালো? দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ কেটে গিয়েছে। সোহানের সাথে মধুমিতা ওই দিনের পর থেকে আর একটাও কথা বলেনি। ক্লাস টাইমে শুধু ক্লাস করেছে চুপচাপ। সোহান কয়েকবার আগ বাড়িয়ে কথা বলতে আসলেও মধুমিতা এড়িয়ে চলেছে। এইদিকে মিসমির সাথে রুদ্ররও প্রেমটাও বেশ জমেছে। আজ সবাই যে যার বাড়িতে চলে যাবে, মিসমির তাই মন খারাপ। এর অবশ্য একটা কারণ আছে, মিসমি অনাথ। মধুমিতা তাই জোর করেছে খুব ওর সাথে যেতে। তবে মিসমি যাবে না, রুদ্র তো আছেই ওর জন্য। তাই শেষমেশ মধুমিতা একাই যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছে মধুমিতা, কানে মোবাইল। ওপাশ থেকে বড় আম্মু মানে সোহানের মা বলে দিচ্ছে কোন গাড়িতে উঠবে। মধুমিতা আবার রাস্তাঘাট তেমন চেনে না। আসার সময় তো ট্রেনে করে এসেছিল সোহানের সাথে। সোহানের মায়ের কথা মতো একটা বাসে উঠে পড়লো সে। 3 নম্বর সারিতে একপাশে 2টো সিট ফাঁকা, ওখানে জানালার পাশে সিটটায় বসলো সে। কিছুক্ষণ পর বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেল সে। এই আরেক ঝামেলা, গাড়িতে উঠলেই তার ঘুম। এইদিকে তার পাশে যে কোনো ছেলে এসে বসেছে তার দিকে খেয়াল নেই। অনেকটা পথ পেরিয়ে গাড়িতে তেল দেওয়ার জন্য এক জায়গায় থামলো বাস। মধুমিতার ঘুম ভাঙলো। জেগে বুঝলো সে অপরিচিত কারো কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছিল। তাড়াতাড়ি সরে যায় সে। উপরে তাকিয়ে ভূত দেখার মতো চমকে যায়। মধুমিতা বলল, আপনি? সোহান বলল, অন্য কাউকে এক্সপেক্ট করছিলে বুঝি? মধুমিতা বলল, না মানে আপনিও বাড়ি যাচ্ছেন? সোহান বলল, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, ওই বাড়িটা আমারও। বড় ছেলে হওয়ায় একটু বেশিই আমার। তুমি তো বিয়ে করে পরের বাড়ি চলে যাবে, তাই ওই বাড়িকে বাবার বাড়ি বলবে, তোমার বাড়ি হবে তোমার শ্বশুর বাড়ি। মধুমিতা কিছু না বলে মুখ ফুলিয়ে অন্যদিকে ঘুরে। এই ছেলেটা সবসময় তাকে কথা শোনায়। সোহান ওর চেহারা দেখে হাসছে, মেয়েটা কিউট। বাসে তেল ভরতে সময় লাগবে। সোহান এই ফাঁকে বাইরে গিয়ে পাশের হোটেল থেকে 2 প্লেট গরম খিচুড়ি নিয়ে এলো। বাসে কম বেশি সবাই তাই খাচ্ছে। এখানকার খিচুড়ি খুব ভালো। সোহান আগে যে কয়েকবার ঢাকা থেকে গিয়েছে সেই কয়বারই খেয়েছে। সোহান বলল, নাও। মধুমিতা বলল, কি? খুলে দেখো কি? মধুমিতা মনে মনে বলল, দেখতে মনে হয় খুব মজার। না, খাবো না, যে আমাকে বারবার কথা শোনায় তারটা খাই না। সোহান বলল, ওকে, নো প্রবলেম। সোহান বসে বসে নিজের প্লেটটা ফাঁকা করছে। কেমন লোকটা বাবা, আরেকবার সাধবে না? মধুমিতার খিদেও পেয়েছে।
নিজ থেকে এখন কিছু এনে খেলে আবার লজ্জা পেতে হবে, কিন্তু নাকের কাছে ঘ্রাণ হতো লুঙ্গি ড্যান্স করছে। এই তো আরেকবার ডিমে কামড় দিল। সোহান বলল, এই জানালার গ্লাস দিয়ে আমায় দেখো কেন? মধুমিতা বলল, আপনাকে কোথায় দেখলাম আজব? বাহির দেখছি। সোহান বলল, শেষবারের মতো বলছি, ঢং না করে খেয়ে নাও। মেয়েদের বাড়তি ঢং আমার ভালো লাগে না। মধুমিতা মুখ বেঁকিয়ে বলল, আপনি বললেই আমার শুনতে হবে বুঝি? যদি না খাই কি করবেন? সোহান বলল, কোলে বসিয়ে খাইয়ে দিব। কোলে বসে খাবা? মধুমিতার চোখ বড় বড় হয়ে গিয়েছে সোহানের কথা শুনে। এটা কেমন কথা? লোকটার লজ্জা নেই নাকি? আবার এত জোরে বলেছে যে বাসের সবাই তাকিয়ে আছে। সোহান নিজেও কিছুটা ইতস্তত করলো। মুখ ফসকে কি যাতা বলেছে। এই মেয়ের সামনে যেন তার আরেকটা পার্সোনালিটি জেগে ওঠে। মধুমিতা তাড়াতাড়ি খিচুড়ির প্লেটটা পাশ থেকে ছো মেরে নিয়ে খেতে শুরু করে। একটু পর সোহান একটা কোন আইসক্রিম আর কিছু হাবিজাবি নিয়ে আসে মধুমিতার জন্য। সোহান বলল, ধরো, তোমার তো আবার খাওয়ার পর মিষ্টি কিছু না খেলে ভালো লাগে না। তেমন কিছু পাইনি, তবে এইটা টেস্ট করো। মধুমিতা মনে মনে বলল, লোকটাকে কিছু না বললেও মনের কথা ভালোই বুঝতে পারে। থ্যাঙ্কস। সোহান বলল, বারবার থ্যাঙ্কস দিবে না তো, শুনতে ভালো লাগে না, খাও। আর রাস্তায় যে জ্যাম পড়বে একটু পর পর। বাড়িতে যেতে যেতে রাত হবে হয়তো। রাতের আকাশে আজ অর্ধ চাঁদ দেখা যাচ্ছে। মধুমিতা জানালার পাশের সিটটায় বসে এখনো হেলান দিয়ে ঘুমাচ্ছে। কিছু চুল উড়ে এসে কপালে পড়ছে বারবার। সোহান চুলগুলো কানের পিছে গুজে মাথাটা নিজের বুকের উপর রাখলো। এমন কেয়ারলেস কেন মেয়েটা? জানালার বাহিরে প্রায় অর্ধেক মাথা বের করেছিল। সোহান মধুমিতাকে বুকে রেখে দেখে ওর শরীরটা হালকা গরম। জ্বর আসবে নাকি মেয়েটার? কপালে হাতের উল্টোপিঠ দিয়ে দেখে আসলে গরম হচ্ছে শরীরটা। কোটটা গায়ের উপর দিয়ে ঢেকে দিল। আর একটু ঘুমাক মেয়েটা। কিছুক্ষণের মধ্যেই মেন রাস্তা ছেড়ে চিকন রাস্তায় গিয়ে বাসটা থামবে, তখন না হয় জাগাবে ওকে। কানে হেডফোন লাগিয়ে সোহান গান শুনতে লাগলো। এই ভাই, আয়া পড়ছি, নামেন, কে নামবেন? বাস হেল্পারের ডাকে নড়ে চড়ে বসে সোহান। মধুমিতাকে ডেকে তোলে, ইশারা দিয়ে বোঝায় নামতে হবে। মধুমিতাও আস্তে করে উঠে দাঁড়ায়। সোহান ওকে নিয়ে গাড়ি থেকে নামে। সোজা অটোতে করে বাড়িতে গিয়ে পৌঁছে। বাড়ির সবাই হয়তো ভেবেছে এত দেরি যেহেতু হচ্ছে, আসতে হয়তো ভোর হবে। তবে সোহানের মা এখনো ড্রয়িং রুমে বসে ঝিমোচ্ছে। মধুমিতাকে নিজের রুমে পাঠিয়ে সোহান ওর মায়ের সাথে কথা বলতে লাগলো। মধুমিতার জ্বরের ব্যাপারেও বলল। সোহানের মা নিজে না গিয়ে সোহানের কাছে ঔষধ দিয়ে বলল মধুমিতাকে খাইয়ে দিতে। সোহান কিছুটা ইতস্তত করলো। তার মা নিজে না গিয়ে সোহানকে কেন এত রাতে অন্য মেয়ের রুমে পাঠাচ্ছে? মায়ের কথাবার্তা শুনে মনে হলো তার হাবভাব তেমন একটা ভালো না। কি মতলবে ডাকলো কে জানে। সোহান আর কিছু না ভেবে ঔষধ নিয়ে মধুমিতার রুমে গেল। দরজাটাও খোলা। পরপর কয়েকবার নক করলো, কিন্তু কোনো আওয়াজ নেই। শেষে নিজেই দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো। দেখে মধুমিতা গায়ে চাদর দিয়ে শুয়ে আছে, চুলগুলো পুরো ভেজা। এত রাতে আবার গোসল করতে কে বলল ওকে? মাথায় হাত বুলিয়ে বলল, মধুমিতা ওঠো। মধুমিতা বলল, সোহান বলল, আরে উঠো একটু, ঔষধ খেয়ে আবার ঘুমাবে। মধুমিতা আস্তে আস্তে চোখ খুলল। ভালো করে খেয়াল করে দেখে এটা সোহান। চটফট জলদি উঠে বসে। মাত্র গোসল করে গেঞ্জি আর স্কার্ট পরে বের হয়ে শুলো। গায়ে ওড়নাও নেই। চাদরটা গায়ের উপর আরেকটু টেনে উঠালো। সোহানও বুঝতে পেরে অন্যদিকে তাকায়। সোহান বলল, সরি, আমার এত রাতে তোমার রুমে আসা ঠিক হয়নি। আসলে মা পাঠিয়েছে, ওষুধটা খেয়ে নাও। মধুমিতা বলল, সোহান বলল, আর আমি পাশের রুমে আছি, কিছু লাগলে ডাকবে, দরজাটা লাগিয়ে ঘুমাও। মধুমিতা বলল, সোহান তাড়াতাড়ি উঠে নিজের রুমে চলে গেল। নিঃশ্বাস খুব জোরে জোরে চলছে। এমন লাগছে কেন তার? এই মেয়েটা যে খুব টানছে সোহানকে। সোহান নিজের ফোন বের করে গ্যালারির একটা ছবি দেখতে লাগলো। মধুমিতার ঘুমন্ত ছবি। সোহান বলল, না কামন সোহান, নিজেকে কন্ট্রোল করতে হবে। তোমার ওর প্রতি অনুভূতিটা ঠিক কি সেটা সম্পর্কে আগে তুমি নিজে শিওর হও। টিনেজার ছেলে মেয়েদের মতো অল্পতে এত আবেগী হওয়াটা তোমার মানায় না। কন্ট্রোল ইউর সেলফ। সকালবেলা আজ সকাল সকাল বাড়িতে রান্নার আয়োজন শুরু হয়েছে। বাড়ির একমাত্র জামাই যে এতদিন পর মেয়ে নিয়ে আসবে, আপ্যায়নে যেন কোনো কমতি না হয়। মেয়ের জামাইয়ের সাথে আবার তার কোনো দূরসম্পর্কে ভাইও নাকি আসবে। মধুমিতা, ঝুমুর ওরাও কাজে সাহায্য করছে। মীরা বাজারঘাট কি লাগবে বারবার এনে দিচ্ছে। সিনহা কোনো কারণবশত রুমে মুখ গোমরা করে বসে আছে। কেউ না দেখলেও সোহান বিষয়টা খেয়াল করলো, তাই সিনহার রুমে গেল ওর সাথে কথা বলতে। সোহান বলল, সিনহা বলল, হ্যাঁ ভাইয়া বলো। সোহান বলল, কি হয়েছে রে তোর? মন খারাপ কেন? সিনহা বলল, কই না তো, কিছু হয়নি। সোহান বলল, ভাইয়াকে বলবি না? সিনহা কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর হঠাৎ সোহানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সোহানের কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে সিনহার কান্না দেখে। বুঝ হওয়ার পর থেকে যতটা মনে পড়ে, সিনহাকে কখনো কাঁদতে দেখেনি সোহান। তার কলিজার টুকরা হলো তার ছোট বোন। সোহান বলল, বলবি না কি হয়েছে? সিনহা বলল, ভাইয়া। সোহান বলল, বল। সিনহা বলল, আপু মনে হয় ভালো নেই, দুলাভাইকে আমার সুবিধার মনে হয় না। সোহান বলল, কি বলবি খুলে বল। সিনহা বলল,
আপু বলতে বারণ করেছিল, কিন্তু আমি না বলে পারছি না। দুলাভাই মনে হয় আপুকে খুব কষ্টে রাখে, সবার সামনে শুধু ভালোবাসার অভিনয় করে। গতবার যখন আপু আসছিল তখন একবার আমি আপুর পিঠ দেখেছিলাম, অনেক কাটাছেঁড়ার দাগ। সোহান বলল, তারপর? সিনহা বলল, আপুকে জিজ্ঞেস করলে আপু প্রসঙ্গ এড়িয়ে যায়। তাছাড়া দুলাভাইকেও আমার ভালো লাগে না, সবার সামনে একরকম আর একা থাকলে আরেক রকম আমাকে। সোহান বলল, কি তোকে বল? সিনহা বলল, বাজে ইঙ্গিত দেয়। সোহান আর কিছু বলছে না, রাগে তার রগগুলো যেন ছিঁড়ে যাচ্ছে। তবে রাগের বশে প্রমাণ ছাড়া কিছু করা যাবে না, আর এসবের সত্যতা কতটুকু তাও বের করতে হবে। সোহান সিনহাকে শান্ত করে বলল, আর কিছু হলে বা জানলে সাথে সাথে যেন সোহানকে জানায়।